শেষ হলো বিচারপতির বিচার। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলায় এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড। ফের প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নন, বললেন আইনমন্ত্রী। দেশের বাজারে আসলো করোনার মুখে খাওয়ার ওষুধ। মলনুপিরাভির বাজারজাত করার অনুমতি পেল এসকেএফ ও বেক্সিমকো। পাওয়া যাচ্ছে ঢাকার ফার্মেসিগুলোতে। এবং ডাটা শেষ হলেও জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে ফেসবুক ও মেসেঞ্জার। আজ থেকেই মিলবে বিটিআরসির সেবা। সরকারি সেবার অ্যাপ ডিসকভার উদ্বোধন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৪৫ লাখ টাকা অর্থদণ্ড এবং ৭৮ লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ৮ আসামিকে। সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ২ দফা পেছানোর পর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে কারাগার থেকে আনা হয় এক আসামিকে। জামিনে থাকা ৬ আসামিও উপস্থিত হন। পলাতক এসকে সিনহা সহ ৪ জন। প্রায় ২.৫ ঘন্টার রায়ে ঘুরে ফিরেই উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির ঋণ জালিয়াতির বিষয়টি। আদালত বলেন, সহজ সরল দুজন মানুষকে ব্যবহার করে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন এসকে সিনহা। সেই অর্থ পাচারও করেছেন তিনি। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা মানেনি তৎকালীন ফার্মার্স ব্যাংক। রায়ে এসকে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড করা হয় ৪৫ লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে সিনহার ৭৮ লাখ টাকা। বাকি ৮ আসামিকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদদণ্ড। খালাস পেয়েছেন 2 জন। মাননীয় আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা করা যায় না। এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না। যে সে যত ক্ষমতাশালী হোক না কেন বা যে পদেই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনে যদি তাকে অপরাধী প্রমাণ করা যায় তাকে সাজা ভোগ করতেই হবে। রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের আদেশে দণ্ডিত হওয়ায় সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে সরকারকে। এই রায়টা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে তাকে সেখানে অন্তত যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরে আনার অবশ্যই দরকার। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য অপেক্ষা করব। জাজমেন্ট পর পরবর্তী পর্যন্ত উচ্চ আদালতে যাব। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন দেশের 21তম প্রধান বিচারপতি এসকে সিনহা। নানা অনিয়মের মুখে বিদেশে বসেই পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতির দণ্ড হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেছেন, এতে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই ঘটনায় তার খারাপ লেগেছে বলেও জানান মন্ত্রী। বলেছেন, প্রধান বিচারপতির বিচার এদেশে নতুন হলেও বিশ্বে এমন বহু নজির রয়েছে। আদালতে এসকে সিনহার সাজার রায় ঘোষণার পরপরই সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক বিচারপতির বিচারের ঘটনায় মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, বিচার বিভাগের জন্য এই দিনটি সুখের নয়। আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত। আমার জন্য এটা সুখকর হতে পারে না, কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এসকে সিনহার রায় দেশে আইনের শাসন থাকার প্রমাণ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা। যেই কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত। আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। প্রধান বিচারপতির বিচারের নজির অনেক দেশে রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো।
হ্যাঁ, পৃথিবীতে নজির আছে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগে ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলা হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ক্যামেরার মুখোমুখি করেছিল সময় সংবাদ। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বসে সরকারকে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। চলুন দেখে নেই সময় সংবাদকে দেয়া 2018 সালের সেই সাক্ষাৎকারের কিছু অংশ। আপনার আয়কর রিটার্ন, দুর্নীতি, এই বাড়ি কেনা, এগুলো নিয়ে স্যার অভিযোগ। সরি, আমি করে বাড়ি, আমি এই বাড়ি আমার নামে না, এটা বললেই হবে না। এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে, আনুক। আমি কোনো প্রশ্ন করবেন না, এটা আমি তো বলবো না। আর এই বাড়িটি স্যার আপনার ভাই, আপন ভাইয়ের নামে। আমি সরি, আমি আর তো প্রশ্নের উত্তর দেব না বললাম তো। দায়িত্ব থেকে অব্যাহতির 27 মাসেও শেষ হয়নি 3 বিচারপতির অনিয়ম তদন্ত। অগ্রগতি নিয়ে তথ্য নেই খোদ সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে। এদিকে বিচার কাজে অংশ নিতে না পারলেও বেতন ভাতা, আবাসন, যানবাহন সহ আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা ভোগ করছেন 3 বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন বিশেষজ্ঞদের অভিমত, বিচার বিভাগের মর্যাদার স্বার্থে বিষয়টি দ্রুত সুরাহা করা দরকার। 27 মাস ধরে বন্ধ হাইকোর্টের 2টি এজলাস। পেশাগত অসদাচরণ ও অনিয়মের অভিযোগে 3 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার পর থেকেই বিচার প্রার্থীদের জন্য খুলেনি 2 কোর্টের দরজা। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর 3 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হলেও তা এখন ফাইল বন্দি। তদন্তের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। আইনজীবীরা বলছেন বিষয়টি দ্রুত সুরাহা হওয়া দরকার। 3 জন উচ্চতর আদালতের বিচারপতি বিচার কার্য পরিচালনা করছে না, কেন করছে না, কী কারণে করছে না, এটার ব্যাখ্যা রাষ্ট্রপতির সচিবালয় থেকে আসা উচিত বলে আমি মনে করি। আইনটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে না সংসদীয় পদ্ধতিতে হবে? আমার মনে হয় এই কারণেই বোধহয় বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে গত 7 মাস ধরে। কিন্তু এটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ থাকলেও এ বিভাগের মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপের পরামর্শ অবসরপ্রাপ্ত বিচারপতির। ওনারা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু ওনারা বিচার কার্য পরিচালনা করছে না। এটা আদৌ কতখানি সঠিক? এই 3 জন বিচারককে এভাবে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে, এটা একটা তো সুরাহা হওয়া উচিত। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণিত হয়, তাদের সরিয়ে দেওয়া হবে। বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি একেএম জহিরুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অধস্তন আদালতের মামলায় হস্তক্ষেপ এবং বিচারপতি কাজী রেজাউল হকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অনিয়মের অভিযোগে 2019 সালের আগস্টে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অবশেষে দেশের বাজারে মিলছে মুখে খাওয়ার করোনার ওষুধ মলনুপিরাভির। আজ থেকে স্বল্প পরিসরে মিলছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। এর আগে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই ওষুধ ব্যবহারে মৃত্যু ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের বাজারেই এখন মিলছে মহামারী করোনা মোকাবেলার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির। দেশে প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো। এরই মধ্যে মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকোর পাশাপাশি উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকেএফ। এছাড়া স্কয়ার, ইনসেপ্টার সহ আরও 8টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মলনুপিরাভিরটা এটা ইউকেএমএইচআর গত 4 নভেম্বর এটা অ্যাপ্রুভাল দেয় এবং এরপরে আমাদের দেশে আমরা গতকালকে অর্থাৎ 8ই নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনারা তাদের আমরা মার্কেটিং অথরাইজেশন দেই এবং আজকে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ওনারা মার্কেটিং অথরাইজেশন আমাদের কাছে পেয়েছে। প্রতিদিন সকালে 4টি ও রাতে 4টি করে ওষুধ সেবন করতে হবে 5 দিনে মোট 40টি। এতে করে সুস্থতার হার বাড়বে, কমবে মৃত্যুর হার। তবে অবশ্যই ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে। কোনো ওষুধ কিন্তু টিকার বিকল্প নয়। টিকা যাদের নেওয়ার কথা, যে আমাদের প্রোগ্রাম চলছে, টিকা গ্রহণ করতে হবে। তবে এটি ডক্টররা এটি নির্ধারণ করবেন যে কাকে মেডিসিনটি দেওয়া যাবে। শিগগিরই দেশের সব জেলায়, বিশেষ করে করোনা প্রবণ এলাকায় এই ওষুধ সরবরাহ করা হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রগতি সরণিতে 13 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7:30টার দিকে প্রগতি সরণি এলাকায় তুরাগ বাস থেকে মরিয়মকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়। সকাল 8:30 থেকে 15টার দিকে টেলিফোনের সংবাদ পাই রাস্তার উপরে লাশ পড়ে আছে। সংবাদ পাওয়ার সাথে সাথে একটা টিম পাঠায় ঘটনাস্থলে আমি নিজেও যাই। যে প্রাথমিকভাবে আমরা শ্রোতাল করার সময় পর্যবেক্ষণ করে দেখি যে তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায় নাই। কুমিল্লার পূজা মণ্ডপে সহিংসতায় ছিল রাজনৈতিক ইন্ধন, উস্কানি ছিল অরাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীরও। প্রধান অভিযুক্ত ইকবাল সহ অন্যরা রিমান্ডে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি সুশীল সমাজের। বুলবুল রেজার রিপোর্ট। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরে ভাঙচুর সহিংসতার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত মঈনুদ্দিন আহমেদ বাবুকে আদালতে তোলা হয় রোববার। চাওয়া হয় 7 দিনের রিমান্ড। শুনানি পরে হবে জানিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুরের অভিযোগ তার বিরুদ্ধে। বাবু ঘটনার পর পরিবারসহ পালিয়ে গিয়েছিল। এদিকে প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 12 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে সেদিনই রিমান্ডে নেয়ার আদেশ দেন। তবে তদন্ত সংস্থা সিআইডি এই আদেশের রিভিউ আবেদন করে 20 কার্যদিবস পর আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিআইডি বলছে 2 দফা রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নজরদারিতে আছে মূল ইন্ধনদাতারা। ঘটনার পরে যে রিঅ্যাকশন হয়েছে সেখানে তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও ইন্ধন পাওয়া যাচ্ছে এবং ভিডিও ফুটেজগুলো আমরা অ্যানালিসিস করে দেখেছি, সেখানেও রাজনৈতিক কর্মী উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পলিটিক্যাল, নন পলিটিক্যাল, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ সবগুলোকেই সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে এবং তথ্য যাচাই বাছাই হচ্ছে। ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল ভাঙচুর সহিংসতার ঘটনা পরিকল্পিত। কারা সেসব পরিকল্পনাকারী ও উস্কানিদাতা তা প্রকাশ করার দাবি সুশীল সমাজের। আমরা সবসময় বলি যে এটা পূর্ব পরিকল্পিত। সরকারকে আমরা কামনা করব কারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে বের করা এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি রাষ্ট্র চায় তাহলে অবশ্যই এই অপরাধীদেরকে ধরা সম্ভব। কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 12টি। গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের টেক্সটাইল ইনস্টিটিউটের হোস্টেলে নোয়াখালী ও কুমিল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কালকের মধ্যে ছাত্রদের হোস্টেল খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে টেক্সটাইল কর্তৃপক্ষ। চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তকন্দল দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোস্টেলে নোয়াখালী ও কুমিল্লা গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে 2 গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন 10 জন। ছাত্র রাজনীতি নয়, নোয়াখালী ও কুমিল্লা গ্রুপের আধিপত্য নিয়ে এই সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ। এলাকার আধিপত্য নিয়ে সেই নিয়েই মারামারিটা বেশি। সংবাদ প্রাপ্তির পর ইনস্টিটিউট কর্তৃপক্ষ সহ হল তল্লাশি করে সেখান থেকে ঘটনার সাথে জড়িত 10 জনকে গ্রেফতার করি। 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে বুধবার বিকাল 5টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দিয়েছে টেক্সটাইল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করেছি, ওদের রিপোর্টটা আসলেই পরে আমরা ওই পানিশমেন্টের আওতায় যাব। এদিকে ক্যাম্পাসে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। হোস্টেলটা যদি বন্ধ হয়ে যায় কখনো এই জিনিসটা হয়তো খোলাটা ততটা সহজলভ্য হবে না। বলবো যাবতীয় কারণে যে এগুলো হচ্ছে আমরা চাই এগুলো যাতে না হয় ভবিষ্যতে। চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে 480 জন শিক্ষার্থী রয়েছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মোটরসাইকেল কেনার টাকা জোগাড় করতেই খুলনায় কলেজ ছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়। মুক্তিপণ না দেয়ায় খুন করে লাশ ফেলে দেয়া হয় কপোতাক্ষ নদে। পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক ফয়সাল, যদিও তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে মেলেনি লাশ।
স্বজনরা জানান, গত রোববার রাত ৯টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পাইকগাছার কলেজ ছাত্র আমিনুলকে। পরদিন সকাল থেকে ছেলের মোবাইল থেকে বাবার নম্বরে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। বিষয়টি থানায় জানালে অভিযানে নামে পুলিশ। পরে মোবাইল নম্বর ট্র্যাক করে সোমবার দুপুরেই ফয়সাল নামে এক অপহরণকারীকে আটক করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রেমিকার আবদারে নিজের জন্য মোটরসাইকেল কিনতেই মুক্তিপণের জন্য আমিনুলকে অপহরণ করে সে। পরে তাকে হত্যা করে কপোতাক্ষ নদে লাশ ভাসিয়ে দেয়। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তো ছেলে কিডন্যাপ হয়েছে, তুই 10 লক্ষ টাকা নিয়ে সকালে 0 পয়েন্টে আসবি। তো ছেলে আমার বসের কাছে আছে বলি ফোন অফ করে দিতেই দিয়েছে। তারা আমি ফাঁসি চাই, সে যেন বেশি না থাকে, তাহলে দুনিয়ার সব মেরে কেটে ফেলাই দেবে। আমরা চাই তাৎক্ষণিক 2 মাস 3 মাসের ভিতরে তার বিচার হোক। আটক ফয়সালের তথ্য অনুযায়ী কপোতাক্ষ নদে গিয়ে রক্তের চিহ্ন মিললেও আমিনুলের লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জুসের ভিতরে ঘুমের ওষুধ মিশানোর পরে সেই জুস তাকে খেতে দেয়, দিলে সে তখন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে সে তার একটা দা দিয়ে, তার কাছেই দা ছিল, সেই দা দিয়ে তার গলায় কোপ মেরে তাকে হত্যা করে। নিহত আমিনুল কপিলমুনি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে পড়ত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, পাইকগাছা, খুলনা। ১.৫ বছর পর চট্টগ্রামে গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হলো। স্ত্রীকে হত্যা করে বিভিন্ন জেলায় অন্যজনের এনআইডি ব্যবহার করে ভাড়া নেন বাসা। গ্রেফতার এড়াতে মোবাইলের 17টি সিম বদল করেছিলেন আত্মগোপনে, কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় স্ত্রীসহ সোহায়েল এখন পুলিশের কবজায়, স্বীকার করেছে হত্যার দায়। শাখাউতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্ত্রীকে হত্যার অভিযোগে বাগেরহাট থেকে গ্রেপ্তার হওয়া সোহায়েল গত 1.5 বছর ধরে পুলিশকে অনেকটা নাকানি চুবানি খাইয়ে আসছিল। শেষ পর্যন্ত চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ দ্বিতীয় স্ত্রী নাহিদা সহ তাকে গ্রেপ্তার করেছে। মূলত পারিবারিক কলহের জের ধরে সে কিলিংটা করছে, যেহেতু 2টা বউ অ্যাট এ টাইম ছিল, তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো এবং সে একটা মানসিক প্রেশারে ছিল। গত বছরের 21 জুন নগরীর হালিশহর রহমানবাগ আবাসিক এলাকার বাসা থেকে লাকি আক্তারের লাশ উদ্ধার করা হয়। বিকৃত হয়ে যাওয়ায় তার নাম পরিচয় শনাক্তেও 1.5 বছর লেগে যায়। গ্রেপ্তারকৃত সোহায়েল নিশ্চিত করেছে এটি তার চতুর্থ স্ত্রী পিঙ্কির লাশ। ক্লুলেস মামলা ছিল। যখন মামলাটি হয় তখন ভিকটিমের পরিচয় আমরা জানতাম না, এমনকি আসামির যে নাম আমরা জানতাম এটা ছিল একটি ফেক নাম। পুলিশ জানায় রেজাউল করিম নামে অন্য একজনের এনআইডি জমা দিয়ে বাসা ভাড়া নিয়েছিল সোহায়েল। এমনকি যেসব জেলায় আত্মগোপনে ছিল সেখানে 3 থেকে 5টি পর্যন্ত মোবাইল সিম পরিবর্তন করেছিল সে। তবে প্রথম ব্যবহার করা মোবাইল সিমের সূত্র ধরে পুলিশ তাকে খুঁজে বেরিয়েছে। কিন্তু অসম্ভব ধূর্ত প্রকৃতির, যার জন্য আমাদের প্রায় 1.5 বছর লাগে গেছে তার শনাক্ত করে ধরে আনতে। প্রত্যেকটা সিম কার্ড থেকে লিঙ্ক খুঁজতে যে তার সর্বশেষ লোকেশন বাগেরহাটে পাই। হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার সোহায়েল ও নাহিদা খুনের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ই কমার্স নিয়ে গঠিত কমিটির সুপারিশ কাল মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হবে। সচিবালয়ে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, তবে সেটি কবে থেকে শুরু হবে সেটি এখনই জানানো সম্ভব নয়। সব ই কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধনের মাধ্যমে একই ছাতার নিচে আনতে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে বলেও জানান সচিব। সম্প্রতি বেশ কিছু ই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক জালিয়াতি ও গ্রাহক হয়রানির অভিযোগের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে গত মাসে একটি কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার কমিটিটি তাদের তৃতীয় ও সবশেষ বৈঠক হয়। এই টাকাটা ফ্রিজ করে রেখেছে যে সিআইডি, এবং এই ফ্রিজ করে রাখার কারণেই কিন্তু এই টাকাটা কিন্তু আটকে আছে। নাহলে কিন্তু এটা যদি ফ্রিজ করে না রাখতো তাহলে কিন্তু এই টাকাটা বের হয়ে যেত। সেই ক্ষেত্রে যেহেতু আপনার এটার সাথে মামলা মোকদ্দমা আছে, আমরা সিআইডি সহ বাংলাদেশ ব্যাংক সহ আমরা কোর গ্রুপে একটা কাজ করছি যে এই টাকাটা কীভাবে ফেরত দেওয়া যায়। সেটার জন্য যে লিগ্যাল ওপিনিয়ন, এই লিগ্যাল ওপিনিয়নের জন্য আমরা লেজিসলেটিভ উইংয়ে লিখেছি। তো সেখান থেকে হয়তো আমরা 2-1 দিনের মধ্যে আমরা লিগ্যাল ওপিনিয়ন পেলে আমরা এটা টাকাটা ছাড় করার ব্যবস্থা করব। ডাটা শেষ হলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহক। মঙ্গলবার এই সেবা চালু করার পাশাপাশি নতুন একটি অ্যাপ উদ্বোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC।
এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিটিআরসি এর তথ্য অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশ রয়েছে 10ম অবস্থানে। দেশকে ডিজিটাল তথ্য সেবায় এগিয়ে নিয়ে যেতে প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল অপারেটরগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়ে এসেছে নতুন সেবা। সেই সেবার আওতায় মোবাইল ডাটা শেষ হয়ে গেলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহকরা। এছাড়া উদ্বোধন করা হয়েছে ডিসকভার অ্যাপ নামে নতুন একটি সেবা কার্যক্রম। এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে প্রতিদিন একটি নির্দিষ্ট ডাটা ব্যবহার করে গ্রাহকরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাবেন। আজকের নির্দেশিকাটি দেওয়া হচ্ছে, সেই সঙ্গে দেশের মোবাইল অপারেটরদের নির্দিষ্ট 3টি ডাটা প্যাকেজ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটররা গ্রাহকদের দিনে 3টির বেশি ডাটা সংক্রান্ত SMS পাঠাতে পারবেন না। মোবাইল কানেক্টিভিটি আমাদের জনগণের জন্য সবচেয়ে বড় একটি কানেক্টিভিটির উপায়। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে পৌঁছানো যায় এবং তারা যেন ওইটাকে সত্যিকারভাবে ব্যবহার করতে পারে, তারপরে জীবনযাপন থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ক্ষেত্রে যাতে পরিবর্তন আসতে পারে, সেই চেষ্টাটা কিন্তু আমরা করে এসেছি। 2022 সালের মার্চ মাসের মধ্যে দেশের সব মোবাইল অপারেটররা ডাটা নির্দেশনা প্যাকেজ তৈরি করবে বলে জানান মন্ত্রী। যে পরিমাণ সহযোগিতা পেয়েছি। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন চালুর দ্বিতীয় দিনেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাসে নেই নতুন ভাড়ার তালিকা, এমনকি সিএনজি চালিত বাসের ভাড়া না বাড়ালেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। রাজধানীর বিভিন্ন রুটে এমন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তবে বাস চালকরা বলছেন মালিকদের কারণেই বাধ্য হচ্ছেন তারা। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দূরপাল্লা ও মহানগরীতে চলাচলকারী গণপরিবহনের ভাড়া বাড়লেও আগের অবস্থাতেই থাকার কথা ছিল সিএনজি চালিত বাসের ভাড়া। কিন্তু কে শোনে কার কথা? সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায় করছে সিএনজি চালিত গণপরিবহনগুলো। মঙ্গলবার রাজধানী ফার্মগেটে বর্ধিত ভাড়া আদায় চিত্র দেখতে গিয়ে 5 থেকে 10 টাকা বেশি নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। চালকদের দাবি, বাস মালিকরা প্রতিটি গাড়ির সমান জমা নেয়ার কারণে বাধ্য হচ্ছেন বেশি ভাড়া আদায়ে। মালিকরা যারা আছে তারা তো গ্যাসের তেলের গাড়ির হিসাবে ইনকাম নিচ্ছে, মহাজনরা তো ইনকাম গ্যাসের হিসাব করে লয় না, এটা তেলের হিসাব করে ইনকাম নিতে আছে। ফার্মগেট উঠছি, আসাদ গেট নামবো, উনি আমার কাছ থেকে ভাড়া 10 টাকা নিচ্ছে। আপনি জিজ্ঞাসা করার পর উনি বলল যে এটা গ্যাসে চলে। নৈরাজ্য চলছে তেলে চালিত বাসগুলোতেও। নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেয় অসন্তোষ জানান যাত্রীরা। এখনো দেয়া হয়নি অনেক বাসেই ভাড়ার তালিকা। আমি গুলিস্তান থেকে আগারগা যাব, আগে 25 টাকা নিত, এখন 35 টাকা নিয়েছে। ও তো বলতেছে যে তেলের গাড়ি আর যে তো গ্যাসের গাড়ি, আমরা তো আর নিচে গিয়ে নামা দেখলে সেটা বুঝতে পারবো, আমরা কি আবার নিচে নামবো? এদিকে দূরপাল্লার বাসগুলোতেও বর্ধিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দিনাজপুর থেকে আসছি ঢাকায়, তখন 600 টাকার টিকিট ছিল, পরে আবার 150 টাকা বেশি নিয়ে আসলাম কালকে। আজকে এখন আবার যাব, টিকিট বুক করলাম, এখন আবার ওই বিজনেস ক্লাসটাই ওইটা 850 টাকা চাচ্ছে। মধ্যবিত্ত যাদের তাদের জন্য খুব টাফ ব্যাপার। বাড়তি খরচের বোঝা নিয়ে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। কাজর আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ তদারকিতে চট্টগ্রাম নগরীতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে নগরীর জিইসি মোড়ে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, মোটরসে আপনি জানেন যে সরকার নির্ধারিত যে নতুন ভাড়া সেটা কার্যকর নিয়ে কিন্তু যাত্রী এবং পরিবহন শ্রমিক এবং মালিকদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে গত রোববার থেকে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের যে জেলা প্রশাসক, সেই জেলা প্রশাসক বিকেল থেকে কিন্তু যে বিভিন্ন সিটি সার্ভিসগুলো আছে নগরী, সেই সিটি সার্ভিসগুলোতে অভিযান চালাচ্ছে। এবং আমরা দেখেছি যে এই পর্যন্ত নগরীর 2 নম্বর গেট এবং যে জিএসি মোড় এলাকায় প্রায় 12 থেকে 13টা গাড়ি কিন্তু তারা অভিযান চালিয়েছেন, এবং সেখানের মধ্যে 2টা গাড়ি পেয়েছেন যেখানে ন্যূনতম ভাড়া যেখানে 8 টাকা নির্ধারণ করা হয়েছে, সে 8 টাকার পরিবর্তে 10 টাকা রাখা হয়েছে। এরকম 2টা গাড়িকে কিন্তু তারা জরিমানা করেছেন 5000 টাকা করে। তবে আর যে গাড়িগুলো আছে সেখানে আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট যখন যাত্রীদের সাথে কথা বলছে সেখানে বর্ধিত ভাড়া নিয়ে এক ধরনের অসন্তোষ আছে, কিন্তু যে ভাড়ার তালিকা সরকার থেকে দেওয়া হয়েছে সে অনুযায়ী কিন্তু ভাড়া নিচ্ছেন। এবং এখানে যে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে সেখানে শুধুমাত্র যে বর্ধিত ভাড়া সেটা না, আপনি জানেন যে সিএনজি চালিত বাস থেকেও কিন্তু বেশি ভাড়া নেওয়ার একটা অভিযোগ যাত্রীদের মধ্যে ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানকার ভ্রাম্যমাণ আদালত দেখছেন যে যেসব সিএনজি চালিত বাস আছে সেসব বাসে বর্ধিত ভাড়া
নেওয়া হচ্ছে কিনা, যদিও এখনো পর্যন্ত সে অভিযোগ যে সত্যতা সেটা পায়নি। তবে দু একটি বাসে কিন্তু যে বর্ধিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া সেটা অভিযোগ আছে এবং সে প্রেক্ষিতে কিন্তু জরিমানা করছে এবং যাত্রীদের থেকে কিন্তু ম্যাজিস্ট্রেট মতামত জানতে চাচ্ছে যে আগে ভাড়া কত ছিল এবং এখন কত ভাড়া আছে। তবে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন যে সকালের দিকে কিন্তু এই ভোগান্তির মধ্যে তাদেরকে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে, যেখানে ন্যূনতম ভাড়া 8 টাকা লিখা কিংবা যেখানে ভাড়া 10 টাকা ছিল সেখান থেকে 20 টাকা ভাড়া নিচ্ছে। এই অভিযোগগুলো সকালে যতটা ছিল, এখন যেহেতু অনেক অফিসগামী ফিরছেন, সেই অফিসগামীদের তারা বলছেন যে বিকেলের দিকে সেই হারটা কিন্তু কমে আসে। তারপরেও কিছু কিছু বাস বর্ধিত ভাড়া নিচ্ছে। তবে জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তো মৌটুসী, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম নগরীর জিএসসি মোড় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। এদিকে 4 দিনের অচলাবস্থা কাটিয়ে চালু হয়েছে দেশের বন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম। কর্মচঞ্চলতা ফিরে এসেছে শ্রমিকদের মাঝে। স্বস্তি জানিয়ে ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। মঙ্গলবার সকাল থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন চালকরা। শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। কর্মচাঞ্চল্যতা ফিরে আসে দেশের সর্ববৃহৎ এ বন্দরে শ্রমিকদের মাঝে। এতে স্বস্তি প্রকাশ করেন ব্যবসায়ীরা। 4 দিনের অচল অবস্থা কাটায় ব্যস্ততা বাড়ে বন্দর কর্মকর্তাদের মাঝেও। একই চিত্র হিলি স্থলবন্দরেও। ধর্মঘট প্রত্যাহারের পর পুরোদমে শুরু হয় পণ্যের লোডিং আনলোডিং। পণ্য পরিবহনে দেশের বিভিন্ন স্থান থেকে বন্দরে আসতে থাকে শত শত বাংলা ট্রাক। কার্যক্রম শুরু হয় খুশি চালক ও শ্রমিকরা। মিটিং হয়েছে রাত্রে, তারপরে আমরা রাত্রেই রওনা দিয়েছি, হেলিকপ্টারে আসছি। কালকে রাত 8টার পর দেখি সিদ্ধান্ত নেওয়ার পর আমরা শত শত গাড়ি আসছি। বাংলা গাড়ি ঢুকতেছে বেশি করে, লোড আনলোড হবে, আমাদের মনে হয় ইনকাম হবে। আজকে থেকে বা গতকালকে থেকে আমাদের মালগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে। এদিকে আবারও চাঙ্গা হয়ে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আমদানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাজস্বও। সিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্যের অথরিটি দিয়ে দেয়, তাইলে মনে হয় আমাদের পোর্ট অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠবে। গম, আদা, পেঁয়াজ এগুলো আমদানি হচ্ছে, এগুলোতে আমরা রাজস্ব পাচ্ছি। আর রপ্তানিতে আমাদের মোটামুটি 30টা পণ্য আমরা রপ্তানি, সকল পণ্য নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমরা রপ্তানি করতে পারতেছি। সোমবার রাতে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি বৈঠক শেষে শর্ত সাপেক্ষে ধর্মঘট স্থগিত করে পণ্য পরিবহনের ঘোষণা দেন। সাহাল আব্দুল আলভি, সময় সংবাদ। 15 নভেম্বর থেকে স্বল্পমেয়াদী ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে সাংবাদিকদের কথা জানান তিনি। फिलहाल के लिए शॉर्ट टर्म वीजा ही होगा। প্রাথমিকভাবে স্বল্পমেয়াদী ভিসা চালু করা হচ্ছে। পর্যটকরা একসাথে 30 দিন থাকতে পারবেন। ভিসা হবে সিঙ্গেল এন্ট্রি। এখনো কোথাও কোথাও করোনার প্রকোপ আছে, তাই শুধু বিমানে করেই যাতায়াত করতে হবে। শিগগিরই সড়ক ও রেলপথেও যাতায়াত শুরু হবে। तो अभी के लिए द आइडिया इज वी रीस्टार्ट स्लोली। রাজধানীতে রিকশার মতো মোটর বাইক রাইডাররাও ডেকে ডেকে তোলেন যাত্রী। কয়েক বছর ধরেই অ্যাপ ছাড়া ভাড়ায় চলছে মোটরসাইকেল। এতে যাত্রীদের বিড়ম্বনাও বেড়েছে। অপরাধ থেকে বাঁচতে অ্যাপ ছাড়া রাইডারদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। রাজধানীতে মোটরযানের সংখ্যা না বাড়িয়েই নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে কয়েক বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিংয়ের অনুমোদন দেয় বিআরটিএ। অল্প সময়ের মধ্যেই বিআরটিএর পরিকল্পনা ভেস্তে দিয়ে রাইড শেয়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে বাইকাররা। উবার পাঠাওয়ের মতো অ্যাপ বাদ দিয়ে এখন নগর জুড়ে খ্যাপ খাটছেন রাইডাররা। যত্রতত্র বাইক স্ট্যান্ড বানানো রাইডারদের কারণে রাজধানীতে যানজট বেড়েছে বলে ধারণা সড়ক পরিবহন কর্তৃপক্ষের। এসব বাইকারদের জেল জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। এমন অবস্থায় আতঙ্কিত বাইকাররা বলছেন অ্যাপগুলোর অতিরিক্ত কমিশন আদায়ের কারণে বাধ্য হয়েই ভাড়ায় চালাতে হচ্ছে তাদের। আমার মোবাইলের ইন্টারনেট বিল আমি নিজে খাটতেছি, প্লাস হচ্ছে আমার ফুয়েল যে খরচটা, আমার বাইকের মেনটেন কস্ট, সব মিলিয়ে কিন্তু আসলে আমরা কিন্তু খুবই বিপর্যস্ত। চাকরি যেহেতু নাই, আমরা তো নিটে করেছি, আমার সঙ্গে চলতেছে, আমার কিস্তি আছে। আমরাও অ্যাপসে চালাইতে চাই, কারণ কন্ট্রাক্টে কিন্তু আমাদেরও রিস্ক। সরকারের কাছে আমার সুপারিশ এটাই যে 25%টা কমায় দেওয়া, ভালো আইন করে দেওয়া। এদিকে যানজটের পেছনে রাইডারদের কম দায় দিলেও অ্যাপের বাইরে চালালে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছে ডিএমপি।
এই সংকট নিরসনে বিআরটিএ মুখ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। যখনই কোম্পানির আওতায় থাকছে তখন কিন্তু একটা ট্র্যাকিংয়ের আওতায় থাকে, কোনোভাবে যদি যাত্রীটা হয়রানির শিকার হয় তখন কিন্তু এটাকে ট্র্যাক করে খুঁজে বের করা যায়। কিন্তু যদি আনরেজিস্টার্ড হয় তাহলে তাকে বের করা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। এটার সমাধান একমাত্র হতে পারে যে বিআরটিএর পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেয়। তবে রাইডারদের কাছ থেকে উচ্চ কমিশন নেয়ার বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নারাজ বিআরটিএ। সার্ভিস যারা দিচ্ছে এবং অ্যাপস কোম্পানি এই বিষয়গুলো সম্পূর্ণ তাদের ইন্টারনাল বিষয়। তারা তো যখন চুক্তিটা করে নিশ্চয় তাদের সেই ধরনের কোনো বিষয় ছিল। এখন যদি বলে তাদের এত বেশি, এই মুহূর্তে তো বলা ঠিক না, সেটা তাদের কাছ থেকে চুক্তি করার আগেই তো আমাদেরকে জানানো উচিত ছিল। এ বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। শেরপুরের শ্রীবর্দী সীমান্ত এলাকায় বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রাতে এই ঘটনা ঘটে। বিদ্যুতায়িত করে হাতিটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা প্রশাসনের। শেরপুর থেকে বাবু চক্রবর্তীর ক্যামেরায় শহীদুল ইসলাম হীরার রিপোর্ট। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতি মারা গেছে। মঙ্গলবার ভোরে শ্রীবর্দীর মালাকুচায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়। বন বিভাগের কর্মকর্তারা জানায়, গত 1 মাস ধরে পাহাড়ি এলাকায় একদল বন্য হাতির অবাধ বিচরণ। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আবাসস্থল ও সবজি খেতে জিআই তার জড়িয়ে রাখে এলাকাবাসী। সোমবার মধ্যরাতে হাতির দলটি লোকালয়ের খুব কাছে চলে আসলে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় হাতিগুলোকে বনে ফেরত পাঠায়। পরে আবারও ফেরত আসলে দুর্ঘটনাটি ঘটে। হাতিগুলো আসছে আজকে 20 থেকে 25 দিন যাবত। 25 দিন যাবত আসলে এসে আমাদের বাড়ি ঘর ফসল আদি গাছপালা প্রকৃতভাবে যা আসলে আমরা রুজি রোজগার করি সেই রুজিগুলো সম্পূর্ণ হাতি খায় যাচ্ছে এবং কি ঘর বাড়িও ভেঙে যাচ্ছে। হাতি যেন না মারা যায় এই জন্য আমাদের সরকারের কিছু করণীয় করতে হবে। আর মানুষেরও যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, অনেক ফসল হয়। ধান কাটা শেষ হলেও আমরা পাহাড়ের সবজি টাল আছে, সবজি টালগুলো হাতিয়া খায়। বিদ্যুতায়িত করে হাতিটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা প্রশাসনের। সুরতাল রিপোর্টে যা দেখা যাচ্ছে যে বিদ্যুতায়ন করে হাতিতে বিদ্যুতের শক সার্কিটে মারা হয়েছে আর কি, এরকম মনে হচ্ছে। ময়নাতদন্তের পর শক বেরিয়ে আসবে যে আসলে কিভাবে হাতিটা মারা গেছে। হাতির সুরে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন রয়েছে। এরপরে উচ্চতর কেমিক্যাল পরীক্ষা করার জন্য আমরা কিছু স্যাম্পল সংগ্রহ করেছি, সেগুলি আমরা পরীক্ষা করার পরে বাকি রিপোর্টটুকু আমরা দিতে পারবো। শেরপুর সীমান্তে 2014 সাল থেকে এ পর্যন্ত 25টি হাতির মৃত্যু হয়েছে। সময় সংবাদ, শেরপুর। এক সময়ের জনমানবহীন ভাষাঞ্চলে জাতিসংঘের কর্মকর্তাদের জন্য গড়ে তোলা হচ্ছে চোখ ধাঁধানো স্থাপনা। 5 তারকা হোটেলের পাশাপাশি একই মানের আরও 2টি বহুতল ভবন নির্মাণের কাজে গিয়ে চলেছে। এতে থাকবে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্ট। ইতোমধ্যে শুরু হয়েছে শপিং মলের কাজও। শাখাউত্তিপুর ক্যামেরায় বদলে যাওয়া ভাষাঞ্চলের বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শপিং মল সাজানো রয়েছে নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র, আবার পাশে রয়েছে উন্নত মানের সেলুন এবং লন্ড্রি। বাদ যায়নি রেস্টুরেন্টও। রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রামের শপিং মলগুলোর মতোই ভাষাঞ্চলে তৈরি করা হয়েছে আইল্যান্ড মল নামের এই বিপণী বিতানটি। মূলত ভাষাঞ্চল পর্যবেক্ষণে আসা জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের টার্গেট করে গড়ে তোলা হয়েছে এই শপিং মল। অবশ্য রোহিঙ্গাদের জন্য হেরা সুপার মার্কেট নামে আরও একটি শপিং মল রয়েছে। আমাদের মূল টার্গেট হচ্ছে জাতিসংঘের মানুষ, তাই জন্য আমাদের এই প্ল্যানটা করা। যেভাবে আছে সুপার শপ, স্বপ্ন, আগরা, মিনাবাজার, যেভাবে ওইরকম একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে। অবশেষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এখন বহুল আলোচিত ভাষাঞ্চল মুখী হচ্ছেন। তাদের জন্য ভাষাঞ্চলের উত্তর প্রান্তে তৈরি করা হচ্ছে একটি 5 তারকা মানের হোটেল। হোটেলের পাশে থাকবে জাতিসংঘ এবং শরণার্থী বিষয়ক কমিশনের জন্য আরও 2টি বহুতল ভবন। 120টা ক্লাস্টারের বাইরে জাতিসংঘের জন্য একটা বিল্ডিং করা হচ্ছে এবং ত্রিপোলার্সের জন্য আরেকটা বিল্ডিং করা হচ্ছে। চরের মাটিতে স্টিল স্ট্রাকচারে তোলা হোটেল ও আবাসিক ভবনের পাশে চলছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্টের কাজ। অবসরের নৌকায় ঘুরে বেড়ানোর জন্য কাটা হচ্ছে কৃত্রিম লেক। এসব ভবনের বাসিন্দাদের জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল একটি ভবন ইউএন যারা সার্ভিস হোল্ডার আছেন তারা ব্যবহার করবেন, একটি ভবন ট্রিপোলার্সের জনবল ব্যবহার করবেন, আর একটি ভবন আইএনজিও যে স্টাফ যারা থাকবেন তারা ব্যবহার করবেন। আগে রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এখন জাতিসংঘ সহ বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্য ভাষাঞ্চলের অপর প্রান্তে চলছে ব্যাপক কর্মযজ্ঞ, যেখানে 5 তারকা মানের করে তোলা হচ্ছে
3টি স্থাপনা, থাকছে সুইমিং পুল সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। অতিবৃষ্টির কারণে আবারও স্থগিত হয়েছে বাংলাদেশ ও সিশেলের মধ্যকার ম্যাচটি। কবে এই ম্যাচ হবে তা পরে জানাবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর আগে সোমবার দু দলের মধ্যকার খেলা মাঠে করানোর কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সূচি অনুযায়ী আজ ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও অতিবৃষ্টির কারণে আবারও স্থগিত করা হয়েছে। এদিকে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল মারিও লেমোসের। প্রথম অ্যাসাইনমেন্ট, তাই ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস এই পর্তুগিজ কোচ। কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সিশেলের চেয়ে এগিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে লাল সবুজরা 188তম স্থানে থাকলেও ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির অবস্থান 199তম। যদিও এখনো পর্যন্ত দু দলের কোনো দেখা হয়নি, তারপরও দল শতভাগ প্রস্তুত থাকায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় মারিও লেমোস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ হলো বিচারপতির বিচার। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলায় এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড। ফের প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নন, বললেন আইনমন্ত্রী। দেশের বাজারে আসলো করোনার খাওয়ার ওষুধ। মলনুপিরাভির বাজারজাত করার অনুমতি পেল এসকেএফ ও বেক্সিমকো। পাওয়া যাচ্ছে ঢাকার ফার্মেসিগুলোতে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।